আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের এপিসোড দেখেননি তারা আই বাটন অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ক্রাউন প্রিন্সের মৃত্যুর খবর শুনে তো ইউয়ার অনেক খুশি হয়ে যায়। সে তার হাজব্যান্ডকে বলে, তুমি কি সত্যি বলছো? তখন তার হাজব্যান্ড বলে, আমি নিজে চোখে দেখেছি তাকে পাহাড় থেকে পড়ে যেতে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে বলে, তার মানে এই জন্মে তার বোনের ভাগ্যে এই অবস্থা লেখা ছিল। নিশ্চয়ই তার হাজব্যান্ড এবার সাকসেসফুল হয়ে যাবে আর তার হাত ধরে সে অনেক হাই অফিসিয়াল হয়ে যাবে। তার হাজব্যান্ড আর সে দুজনই অনেক বেশি লোভী ছিল, এজন্য তারা দুজনই শুধু এসব স্বপ্নই দেখে। পরদিন সকালে যখন প্রাসাদে জিং এর মৃত্যুর অনুষ্ঠান শুরু করার জন্য সাজানো হচ্ছিল, তখনই সেখানে জিউ আসে। সে প্রচন্ড রেগে যায়, সবকিছু বন্ধ করতে বলে। সে বলে তার হাজব্যান্ডের বডি এখনো খুঁজে পাওয়া যায়নি, তার হাজব্যান্ড মরেনি, এসব কিছু বন্ধ করতে। জিং এর কথা ভেবে তার অনেক খারাপ লাগছিল, সে শুধু কান্নাই করে যাচ্ছিল। অপরদিকে প্রিন্স নিংকে দেখি। লুলিয়াংকে সে এখনো হাই অফিসিয়াল বানায়নি, এখনো সে তাকে তার চামচাই বানিয়ে রেখেছে। লুলিয়াং দেখতে পায় প্রিন্স নিং এর বিবাহিত মেয়েদের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট। বিবাহিত মেয়েদের সঙ্গে সে রাত কাটায় আর তার হাজবেন্ডদেরকে সে প্রমোশন দেয়। এসব কিছু দেখে তার মনের মধ্যে একটা খারাপ চিন্তা আসে। এদিকে রাতে যখন জিউ তার হাজবেন্ডের কথা ভেবে বসে বসে কান্না করছিল, তখনই হঠাৎ তার কি যেন একটা মনে হয়, তার মুখে হাসি ফুটে ওঠে। সে পেছনে ফিরে তার হাজবেন্ডকে দেখে, তাকে জড়িয়ে ধরে কিস করে আর অনেক রেগে বলে, তুমি কোথায় ছিলে এতদিন? আমি কত চিন্তা করেছি তোমার জন্য, কত কষ্ট পেয়েছি জানো? এটা শুনে তার হাজবেন্ড তাকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায়। পরদিন সকালে রাজপরিবার থেকে একটা ডিক্রি জারি করা হয়। যেহেতু তার ভাই মারা গিয়েছে, তার অনুপস্থিতিতে এখন তাকে সুপারভাইজার থেকে প্রমোশন করে মিনিস্ট্রি করে দেওয়া হচ্ছিল। যখনই এটা তার হাতে দেওয়া হবে, তখনই সেখানে জিং চলে আসে আর বলে, কে বলে আমি মারা গিয়েছি? সে রাজপরিবারের ওই ডিক্রি গ্রহণ করে। এরপরে আরেকটা ডিক্রি বলা হয়, সুপারভাইজার লুলিয়াং যেহেতু তার ডিউটি ঠিকমতো পালন করেনি, এমনকি তার আহত ভাইকে খুঁজেনি, অবহেলা করেছে, এইসব কারণে তাকে 3টা বেতের বাড়ি দেওয়া হবে। এসব কিছু দেখে এবং শুনে তো তারা দুজনই ভীষণ অবাক হয়ে যায়। ভবিষ্যতে যেন সে এই ধরনের খারাপ কাজ আর না করে, এজন্য তাকে একের পর এক পেটানো হয়। এই 3টা বেতের বাড়ি দেওয়ার পরেও শেষ হয় না। এখন তার বড় ভাই তাকে বলে, আমি সবকিছু জেনে গিয়েছি। প্রিন্স নিং এর সঙ্গে হাত মিলিয়ে নিজের বড় ভাইয়ের ক্ষতি করতে যাচ্ছিলে। আমাদের পরিবারেরও একটা নিয়ম আছে, যেহেতু তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তাই তোমাকে আরো 30টা বেতের বাড়ি দেওয়া হবে। এটা বলে তাকে জেলখানায় নিয়ে চলে যাওয়া হয়। এদিকে প্রিন্স নিংও এই সব কিছু জেনে অনেক বেশি রেগে গিয়েছিল। এজন্য লুলিয়াং তার কাছে অনেক মাপ চায় আর বলে, সে দেখেছিল যে তার ভাই মারা গিয়েছে, কিন্তু তারপরে সে কিভাবে ফিরে এলো এটা সে বুঝতে পারছে না। তবে প্রিন্স নিংকে খুশি করার জন্য তার কাছে আরো একটা জিনিস আছে। এটা বলে সে বিশাল বড় একটা বাক্স নিয়ে আসে। প্রিন্স নিং সেই বাক্স খুলে দেখতে পায় এখানে তার ওয়াইফ ইউয়ারকে রাখা আছে আর সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা দেখে তো প্রিন্স নিং অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে বলে, এমন একটা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে মনে হয় আমি অনেক ভুল বুঝেছিলাম। মানে একটা হাজবেন্ড কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে। এই সব কিছুর পরে পরদিন সকালে যখন ইউয়ার বাড়ি ফিরে আসে, তখন সে তার হাজবেন্ডকে অনেক বেশি অপমান করতে শুরু করে। বাহিরের মানুষ জেনে যাবে এই ভয়ে সে তার ওয়াইফকে শান্ত করার জন্য তার ওয়াইফকে চাবুক দেয় আর বলে, আমি অপরাধ করেছি, তবে এটা আমি আমাদের ভালোর জন্যই করেছি, স্বার্থের জন্য করেছি। তুমি চাইলে আমাকে আঘাত করে এটা শাস্তি দিতে পারো। কিন্তু ইউয়ার তাকে মারে না, সে শুধু তাকে বলে, তুমি আসলে মেরুদণ্ডহীন একটা কাপুরুষ, নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি আমাকে কিভাবে অসম্মান করেছো। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে ইউয়ার নিজে থেকেই প্রিন্স নিং এর কাছে যায়। সে নিজেকে আত্মসমর্পণ করে আর তাকে বলে, আপনি যদি আমার খেয়াল রাখেন তাহলে আমি আপনার জন্য ধারালো অস্ত্র হতে পারি। এটা শুনে প্রিন্স নিং অনেক খুশি হয় আর বলে, এই প্রথম কোনো মেয়ে আমাকে নিজের কাছে কোনো স্বার্থ ছাড়াই ডাকছে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আর আমি শুনেছি তুমি নাকি জিউ এর বোন। এটা শুনে সে অনেক অবাক হয়ে ভাবতে থাকে প্রিন্স নিং আসলে কি চায়। এরপরে সিনে আমরা দেখতে পাই ইউয়ার রাতের গভীরে জিউয়ের রুমে লুকিয়ে লুকিয়ে যায়। সেখানে খুঁজতে খুঁজতে সে তাদের ডিভোর্স লেটার পায় আর এরপরে জিউয়ের একটা অন্তর্বাস নিয়ে সেখানে থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে প্রিন্স নিং জিউকে ডেকে পাঠায়। সে তাকে তার ডিভোর্স লেটার দেখিয়ে বলে, তোমার হাজবেন্ডের সঙ্গে তো তোমার 1 বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল, তার মানে তোমাদের মধ্যে অবশ্যই সম্পর্ক খারাপ হবে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। এটা শুনে জিউ রেগে তাকে বলে, এতগুলো মেয়ে থাকতে আমার পেছনে কেন পড়ে আছেন? তিনি বলেন, সব মেয়ে আমার জন্য পাগল, কিন্তু তুমি একমাত্র যাকে আমি এখনো ফাঁসাতে পারছি না। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। এটা শুনে জিউ তাকে অপমান করে দিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স নিং আবার তার হাজবেন্ড জিং এর কাছে তার সে অন্তর্বাস পাঠিয়েছে। এটা দেখে সে দ্রুত তার ওয়াইফের সঙ্গে গিয়ে দেখা করে। তারা দুজনেই এই বিষয়ে আলোচনা করে এবং বুঝতে পারে ইউয়ার প্রিন্স নিং এর সঙ্গে যোগ দিয়েছে। তারা দুজন মিলে তাদেরকে ফাঁসাতে চাইছে আর প্রিন্স নিং তার ওয়াইফের দিকে কুনজর দিচ্ছে। যেহেতু জিংকে কাজের জন্য বাইরে যেতে হবে, তাই তার ওয়াইফ কোনো বিপদে পড়লে এই হাতে আংটিটা দিতে বলে। এটার মাধ্যমে সে সাময়িকের জন্য
বাঁচতে পারবে। এখানে তারা অনেক রকমের পরামর্শ করে আর সেদিন রাতে জিউ খেয়াল করে তার বোন ইউয়ার প্রিন্স নিং এর মহলে যাতায়াত করে এবং তার সঙ্গে মিলে এসব কিছু করছে। এজন্য তার বোনকে দেখে সে এবং তার হাজবেন্ড অনেক ঝগড়া করে এই বিষয়টি নিয়ে। এটা দেখে ইউয়ার মনে করে তার কাজ হয়ে গিয়েছে। জিউ প্রিন্স নিং এর কাছে একটা চিঠি পাঠায় যেটা সে দেখে ফেলে। ওখানে সে প্রিন্স নিংকে তাদের হোটেলে রাত 9টায় যেতে বলেছিল। এটা দেখে সে রাত 9টায় প্রিন্স নিং এর সঙ্গে গিয়ে দেখা করে। তার বোন যেন প্রিন্স নিং এর মন জয় করে না ফেলে এটা ভেবে সে নিজেই তার মন জয় করে। এদিকে প্রিন্স নিং এর ওয়াইফ এখানে হোটেলে খাওয়া দাওয়ার জন্য এসেছিল। আসলে জিউ তাকে ইনভাইট করেছিল আর এই সুযোগে সে তার হাজবেন্ডকে ধরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান সাজিয়ে রেখেছে। প্রিন্স নিং যে এই হোটেল রুমে আছে এটা শুনে তো তিনি রেগে সেখানে চলে যান আর হাতে নাতে ইউয়ার আর তার হাজবেন্ডকে ধরেন। প্রথমে তিনি ইউয়ারকে অপমান করে সেখানে থেকে বের করে দেন। এরপরে দরজা লাগিয়ে তার হাজবেন্ডকে চড় মারতে শুরু করে। সে ছিল জেনারেলের মেয়ে, তার অনেক পাওয়ার। তার বাবার পাওয়ারের কারণেই প্রিন্স নিং এতদূর পর্যন্ত আসতে পেরেছে। এজন্য তার ওয়াইফের এত অপমান সহ্য করেও সে চুপচাপ থাকে। যখন তার ওয়াইফ সেখানে থেকে চলে যায় তখন সে বুঝতে পারে এই সবকিছু আসলে জিউয়ের কাজ। জিউই তার ওয়াইফকে এখানে ইচ্ছে করে নিয়ে এসেছিল। এজন্য সে তাকে থ্রেট দিয়ে বলে তোমাকে আমি দেখে নেব। প্রাসাদে ফিরে সে প্রথমে ইউয়ার আর লুলিয়াংকে চাবুক মেরে শায়েস্তা করে, কারণ তাদের এসব অবহেলার কারণে আজকে সে তার ওয়াইফের কাছে ছোট হয়ে গিয়েছে। তার জিউয়ের প্রতি এত বেশি রাগ হয় যে সে মনে মনে ঠিক করে নেয় এবার এটার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। রাতে যখন ইউয়ার আর লিয়াং মার খেয়ে বাড়িতে ফিরে সেখানে রানীমা এলে লু লিয়াং রানীমায়ের কাছে ভালো সাজার জন্য সমস্ত দোষ ইউয়ারের উপরে দিয়ে দেয়। তখন ইউয়ার রেগে সবার সামনে বলে দেয় এই সবকিছু শুরু হয়েছিল যখন সে তাকে ধাক্কা মেরে ফেলে তাদের বাচ্চাকে নষ্ট করে দিয়েছে। এটা শুনে জিউয়ের একটু খারাপই লাগে, কিন্তু শেষ পর্যন্ত লু লিয়াং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। জিউ তার কাছে গেলে সে কাঁদতে কাঁদতে তাকে বলে এখন ইউয়ারকে এই অবস্থায় দেখে সে কি খুশি হয়েছে। তখন জিউ রেগে বলে তার এই রকম জীবনের জন্য সে নিজেই দায়ী, কারণ গত জন্মে যেসব লোকেরা তাকে অত্যাচার করেছিল সে এই জন্মে তাদের হয়েই কাজ করেছে, তাদের সঙ্গেই বন্ধুত্ব করেছে। গতবারও জিউয়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই তার হাজবেন্ড হাই অফিসিয়াল হয়েছিল, আর এবারও প্রথম থেকেই তারা দুজন দুই রকমের রাস্তা চুজ করেছে। ইউয়ার যেমন রাস্তা বেছে নিয়েছে আজকে সে তারই ফল ভোগ করছে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায় আর ইউয়ার বসে বসে কান্না করতে থাকে। যখন সে একদম ভেঙে পড়েছিল রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে ওখানে জিং আর তার সাথীকে দেখতে পায়। তাদেরকে শহরে দেখে সে দ্রুত নিংকে খবর দিতে যায়। জিং এখানে একজন লোকের সঙ্গে দেখা করতে এসেছিল যে কিনা প্রিন্স নিং এর বিরুদ্ধে প্রমাণ এবং সাক্ষী। তার কাছে থেকে সে প্রিন্সের সকল অপকর্মের ব্যাপারে জানতে পারে, এমনকি তার বাবার মৃত্যুর পেছনেও প্রিন্স নিং দায়ী। এসব কিছু জেনে তো তার অনেক কষ্ট হয়। এদিকে লু লিয়াং রানীমাকে কিছু একটা খাইয়ে দেয় যার কারণে সে জ্ঞান হারায়। জিউ সেখানে এলে সে জিউকে অজ্ঞান করে কোথাও একটা নিয়ে চলে যায়। জিং প্রাসাদে এসে সব কিছু দেখে বুঝতে পারে যে এটা কার কাজ হতে পারে। সে গিয়ে তার ভাইয়ের গলায় তরোয়াল ধরে তাকে জিজ্ঞাসা করে তার ওয়াইফ কোথায়। তখন তার ভাই তাকে বলে প্রিন্স নিং এর কাছে থেকে নিজের জীবন বাঁচাতে সে তার ওয়াইফকে তার কাছে রেখে এসেছে। এটা শুনে সে আর এক মুহূর্তও দেরি করে না। সে তার সাথীকে বলে প্রিন্স নিং এর অপরাধ প্রমাণ করে রাজদরবারের সবাইকে নিয়ে আসতে। এটা বলেই সে তার ওয়াইফকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। এদিকে জিউয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে প্রিন্স নিংকে দেখতে পায়। প্রিন্স নিং তার উপরে অনেক রেগেছিল, সে তার গলা চেপে ধরেছিল। সে নিজেকে বাঁচানোর জন্য হাতে থাকা রিং ঘোরায় আর তার চোখে বালি ছিটিয়ে দিয়ে পালাতে চায়, কিন্তু প্রিন্স নিং তার হাত ধরে ফেলে। ততক্ষণে সেখানে জিং চলে এসেছিল, এজন্য তারা সবাই বাইরে বেরিয়ে আসে। জিং তার ওয়াইফকে ছেড়ে দিতে বলে, এর বদলে সে তাকে তার মিনিস্টারি পদ দিয়ে দেবে, এমনকি সে তার অপকর্মের বিরুদ্ধে যে প্রমাণ জোগাড় করেছে সেটাও তাকে দিয়ে দিতে চায়। তখন আর কোনো উপায় না পেয়ে প্রিন্স নিং তার ওয়াইফকে ফিরিয়ে দিতে চায়। ইউয়ার তার গলায় তরোয়াল ধরে তার কাছে নিয়ে যাচ্ছিল। তখনই প্রিন্স দেখতে পায় এই বই তো আসলে নকল। তার লোকেরা জিউদের উপরে হামলা করতে শুরু করে দেয়। ইউয়ারের দিকে তীর ছোড়া হলে তার বোন তাকে বাঁচানোর চেষ্টা করে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখনই সকল সৈনিক তাদের দিকে আসলে তারা পালাতে শুরু করে। তাদের ছোড়া একটা তীর ইউয়ারের গায়ে লেগে যায়, সে ওখানেই মারা যায়। এটা দেখে জিউয়ের অনেক খারাপ লাগে। এরপরে তারা দুজন পালিয়ে যাচ্ছিল। জিংয়ের শরীরেও একটা তীর বিঁধে যায়। এটা দেখে তো সে অনেক বেশি কষ্ট পায়। তারা দুজন আর পালাতে পারে না, কারণ চারিদিকে থেকে লোকেরা তাদেরকে ঘিরে ধরে। শেষ পর্যন্ত তারা দুজনই সেখানে তীরবিদ্ধ হয়ে মারা যায়। এখানে এই সিন কাট হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই জিউ আবারও জেগে উঠেছে আর সে আবারও প্রথম জীবনে ফিরে এসেছে। সে এবার ক্রাউন প্রিন্সের স্ত্রী নয়, বরং সে হলো সেকেন্ড প্রিন্সের স্ত্রী। এটা জানার পরে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার আবারও জন্ম হয়েছে। সে এখানে ক্রাউন প্রিন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারে তার বোন ইউয়ারকে ক্রাউন প্রিন্স ডিভোর্স দিয়েছে, কারণ তার বোন অনেক অপরাধ করেছে। কিন্তু সে যে এখন সেকেন্ড প্রিন্সের ওয়াইফ এটা শুনেই তার অনেক খারাপ লাগে। তখনই সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে। চুনমেই বাইরে গেলে তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে কান্না
কান্না করতে থাকে। তাদের দুজনের আগের জন্মের সবকিছুই মনে ছিল। ততক্ষণে সেখানে সেকেন্ড প্রিন্স চলে এসেছিল। সেকেন্ড প্রিন্স ভেতরে এসে দেখতে পায় তারা দুজন একসঙ্গে বসে চা খাচ্ছে। সে তো এখানেই তার ওয়াইফকে অপমান করতে শুরু করে যে তারা দরজা বন্ধ করে ভেতরে কি করছিল। এটা শুনে ক্রাউন প্রিন্স রেগে যায়, কিন্তু তারপরে সে তার ওয়াইফকে অপমান করে আর তাকে বেরিয়ে যেতে বলে। তখন জিউ তাকে কানে কানে বলে আজ রাতে দেখা হবে, আপনি চলে যান। সে ওখানে থেকে চলে গেলে সেকেন্ড প্রিন্স তাকে মারতে চায়, তখন সে তাকে চর মারে আর এরপরে চাবুক দিয়ে তাকে অনেকবার মেরে তাকে বলে তোমার মতো একটা কাপুরুষের সঙ্গে সংসার করার ইচ্ছে আমারও নেই, আমি ডিভোর্স চাই। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। তার এমন আচরণে তো সেকেন্ড প্রিন্স অনেক বেশি বিরক্ত হয়ে তাকে গালি দিতে থাকে। তখনই পেছনে থেকে ক্রাউন প্রিন্স তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। সেদিন রাতে জিং হোটেলে গিয়ে তার বান্ধবীর সঙ্গে দেখা করে। মেয়েটি তার কাছে গেলে সে তাকে সাফ সাফ জানিয়ে দেয় তার মনে এই মেয়ের জন্য কোনো কিছুই নেই, সে অন্য একজনকে ভালোবাসে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর জিউয়ের সঙ্গে দেখা করে। এখানে তারা দুজন দেখা করে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এভাবে তাদের খুশির মুহূর্তকে খুব বেশি দিন বজায় রাখা যাবে না। তার জন্য তাদের দুজনকে বিয়ে করতে হবে। আর আগের জন্মে কি কি হয়েছিল সেই সব যেহেতু তাদের মনে আছে, তাই প্রথমে তারা দুজন ঠিক করে যে এই সব কিছু তারা প্রথমে ঠিক করবে আর প্ল্যান মতো আগাবে। তারা দুজন যদি একসঙ্গে চলে তাহলে কোনো তাদেরকে স্পর্শ করতে পারবে না। সেদিন রাতে যখন তারা ঘুরে বেড়াচ্ছিল, লিং ইউ তাদের দুজনকে দূর থেকে দেখে তো অনেক বেশি রেগে যায়। এখন তারা দুজন মাঝে মাঝে লুকিয়ে একসঙ্গে দেখা করে আর সবসময় প্ল্যান করে যে কিভাবে সবকিছু ঠিক করা যায়। পরদিন সকালে সে ইউআর এর সঙ্গে দেখা করতে যায়। ইউআর এর এখনো জ্ঞান ফিরে আসেনি। সে বুঝতে পারছিল না ইউআর এখনো জেগে কেন ওঠেনি। যাই হোক, সে ওখানে থেকে চলে যায়। লিং ইউ এখন সেকেন্ড প্রিন্সের কাছে যায়, তার সাহায্য চায়। সে বলে আপনার ওয়াইফ জিউ তো ক্রাউন প্রিন্সের মাথা খেয়েছে, সবসময় তার সঙ্গে ঘুরে বেড়ায়, রাত কাটায়। আপনি কি চান না তাকে একটা শিক্ষা দিতে? আর আপনার কাছে এটাই একটা সুযোগ। জিউকে যদি আপনি ছোট করতে পারেন আর হাতে নাতে ধরে সবার সামনে দেখিয়ে দিতে পারেন, তাহলে রানীমা কখনোই তাকে একসেপ্ট করবে না। এটা শুনে লিং ইউ তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরদিন সে জিউয়ের কাছে একটা চিঠি লিখে পাঠায়, এটা বলে যে সে তাদের ডিভোর্সের ব্যাপারে ডিসকাস করতে চায়। সেই দিন রাতে জিং তার বান্ধবীর কথায় তার সঙ্গে দেখা করতে যায় এবং সেই একই ট্রিক্স দেখতে পায়, মানে ধোঁয়া দিয়ে তাকে কন্ট্রোল করার ইচ্ছা। এজন্য সে ঘরে প্রবেশ করে প্রথমে সেই ধোঁয়া নষ্ট করে দেয়। এটা দেখে তো লিং ইউ বেশ অবাকই হয়ে যায়। সে প্রিন্সকে ওই পেন্ডেন্ট দেখায় আর তাদের ছোটবেলার কথা বলে আমি এত বছর থেকে আপনার সঙ্গে আছি, আমি আপনাকে অনেক পছন্দ করি। কিন্তু জিং তাকে পাত্তা না দিয়ে তার সব আসল কথাগুলো বের করে দেয়, মানে সে যে ওই মেয়ে নয় যে তাকে বাঁচিয়েছিল এসব কিছু। এটা শুনে সে কান্না করে বলে এত বছর থেকে আপনার পাশে আমি আছি, আপনাকে আমি পছন্দ করি। কিন্তু জিং তার লক্ষ্যে বলে লিং ইউকে এই শহরের বাইরে দিয়ে আসতে, সে যেন আর কখনো এই শহরে ঢুকতে না পারে। আর এটা তার জন্যই ভালো, কারণ এখানে বেশি বাড়াবাড়ি করলে তার প্রাণও যেতে পারে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে লু লিয়াং হোটেল রুমে তার ওয়াইফের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে তার প্রেমিকা চলে আসে। এদিকে জিং এবং জিউ তাদের প্ল্যান মতো সেই হোটেল রুমের দরজা খুলে তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। সবার সামনে তারা দুজন হাতে নাতে ধরা পড়ে যায় আর জিউ রেগে তাকে বলে সে তাকে ডিভোর্স দেবে। এই ব্যাপারটা নিয়ে তারা রানীমায়ের সঙ্গে কথা বলে। সে রানীমাকে বলে তার মতো একজন কাপুরুষের সঙ্গে সে সংসার করবে না, সে ডিভোর্স চায়। আর ক্রাউন প্রিন্স এবং সে একে অন্যকে ভালোবাসে, তাই তারা দুজন বিয়ে করতে চায়। রানীমা না চাইতেও তাদের ডিভোর্সের সম্মতি দিতে হয়। পরদিন লু লিয়াং যখন প্রিন্স নিং এর সঙ্গে গিয়ে দেখা করে, তখন প্রিন্স নিং তাকে বলে তুমি কখন তোমার ওয়াইফকে আমার কাছে নিয়ে এসে দেবে। সে তখন প্রিন্স নিংকে বলে যে তার সঙ্গে তার ওয়াইফের ডিভোর্স হয়ে গিয়েছে, এখন এটা সম্ভব নয়। এটা শুনে তো প্রিন্স নিং অনেক বেশি রেগে যায়, তার উপরে ওয়াইন ছুঁড়ে মারে। সে তাকে বলে যদি সে আগামীকালকের পার্টিতে তার ওয়াইফকে সঙ্গে করে নিয়ে আসতে না পারে, তাহলে এখন থেকে সে যেন আর তার প্রাসাদে না আসে। তাই সে আর কোনো উপায় না পেয়ে পরদিন সকালে সে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বলে আগামীকালকে আমার সঙ্গে প্রিন্স নিং এর মেনশনে মেলায় চলো, শুধু কালকের জন্য আমার সঙ্গে ঘুরতে যাবে, তারপরে তুমি যা ইচ্ছে তাই করো। কিন্তু জিউ তো আগে থেকে সবকিছুই জানতো, সে তার সব প্ল্যান তাকে বলে দেয়। এটা শুনে তো সে অনেক ঘাবড়ে যায়। জিউ তখন তাকে অপমান করে বলে এর চেয়ে বেশি যদি সে আর তার সঙ্গে তেরামো করতে যায়, তাহলে সে সবকিছু রানীমাকে বলে দেবে। সবকিছু বলে সে ওখানে থেকে চলে যায় আর জিং এর সঙ্গে গিয়ে দেখা করে। এখানে তারা দুজন মিলে ভাবছিল সামনের দিনগুলো কিভাবে মোকাবেলা করা যায় আর দ্রুতই তারা দুজন কিভাবে বিয়ে করবে। লু লিয়াং যখন রাতে বসে বসে ড্রিঙ্কস করছিল আর জিউকে গালি দিচ্ছিল, তখনই সেখানে ইউআর আসে। সে জেগে উঠেছে আর তার আগের সবকিছুই মনে আছে। সে এখন লু লিয়াংকে বলে তুমি যদি তোমার ওয়াইফকে প্রিন্স নিং এর কাছে নিয়ে যেতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ তোমার শত্রু আর আমার শত্রু একই, তার মানে আমরা দুজন এখন থেকে বন্ধু। এখন লু লিয়াংও তার সঙ্গে মিলে কাজ করতে চায়। পরদিন সকালে জিং রানীমাকে গিয়ে রিকোয়েস্ট করে বলে যে সে জিউকে বিয়ে করতে চায়, কিন্তু রানীমা তো এটাতে একদমই রাজি হচ্ছিল না, কারণ এতে করে তাদের রেপুটেশন নষ্ট হতে পারে। আর তার উপরে সেকেন্ড প্রিন্স এখনো তাকে ডিভোর্স দেয়নি। সে রানীমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল। তখনই সেখানে লু লিয়াং আসে।
আসে। সে বলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেব, তবে একটা শর্তে। আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী তোমাকে 30টা বেতের আঘাত নিতে হবে। জিং তার এই শর্তে রাজি হয়ে যায়। তখন তাকে একের পর এক আঘাত করতে শুরু করা হয়। তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, কিন্তু তবুও সে এটা সহ্য করে শুধুমাত্র জিউয়ের জন্য। তার এমন অবস্থা দেখে রানীমাও কান্না করে ফেলে, কিন্তু লুলিয়াং এটা দেখে অনেক শান্তি পায়। আর 30টা বেত্রাঘাত পূরণ হওয়ার পরে সে তাকে ডিভোর্স লেটার দিয়ে দেয়। এটা নিয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। রাতে জিউ এসে তার এমন অবস্থা দেখে অনেক কান্না করতে শুরু করে। জিং তখন তাকে ডিভোর্স লেটার দেখায়। এটা দেখে সে তার শরীরের ক্ষত সারাতে শুরু করে। অন্যদিকে প্রিন্স নিং লুলিয়াংকে অনেক বেশি মারছিল, কারণ সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে। এখন তার প্ল্যান একদম ভেস্তে গেল। তখনই সেখানে ইউয়ার চলে আসে। ইউয়ার তাকে বলে আমি লুলিয়াংকে যেটা দিয়েছিলাম সেই কাজ সে করতে পারেনি, তবে আমি তার থেকে আপনার অনেক বেশি কাজে আসবো। সে তাকে একটা মেডিসিন দিয়ে বলে জিংকে আজকে যে 30টা বেত্রাঘাত করা হয়েছে সেই বেতে বিষ মেশানো ছিল। তাকে বাঁচাতে হলে এই মেডিসিন অবশ্যই খেতে হবে। যেহেতু জিউ তাকে ভালোবাসে তাই তাকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে রাজি। এটা শুনে তো প্রিন্স একদম ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে জিং এর শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। তাকে ডাক্তার দেখানো হয়, ঔষধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এসব কিছুর কারণে জিউ অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সেখানে ইউয়ার আসে। ইউয়ারকে দেখে সে অনেক অবাক হয়ে বলে তুমি জেগে উঠেছো? সে এখন বলে কষ্ট লাগছে তাই না? আমারও ঠিক এরকমই কষ্ট হয়েছিল। এখন তোমার হাজবেন্ডকে বাঁচাতে হলে একটাই উপায় আছে, প্রিন্স নিং এর মেনশনে যেতে হবে। তার কাছে অ্যান্টিডোট আমি রেখে এসেছি। এটা শুনে সে অনেক রেগে বলে তুমি এখনো এই জঘন্য কাজ কিভাবে করছো? আগের 2 জন্মে তোমার শিক্ষা হয়নি? সে শুধু হাসে আর বলে আমি শুধু দেখতে চাই তুমি কাকে চুজ করবে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে নাকি তাকে বাঁচাবে। এসব কিছু বলে সে হাসতে হাসতে ওখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স লুলিয়াংকে দেখি যখন সে মাতাল অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছিল তখনই কেউ একজন তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় আর সে ওখানেই মারা যায়। জিও এখন প্রিন্স নিং এর কাছে চলে যায় সেই অ্যান্টিডোট নেওয়ার জন্য। যেহেতু তার কাছে আর কোনো উপায় নেই এই জন্য সে প্রিন্স নিংকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তবে এর বদলে তাকে সেই অ্যান্টিডোট দিতে হবে। প্রিন্স নিং যখন তাকে অ্যান্টিডোট দিচ্ছিল তখনই সেখানে ইউয়ার আসে আর তাকে বলে এমনও তো হতে পারে যে জিংকে বাঁচানোর পরে সে আর আপনাকে বিয়ে করবে না। তাই সে জিউকে অর্ধেক অ্যান্টিডোট দেয় আর বাকি অর্ধেক তাদের কাছে রেখে দেয়। এই অর্ধেক অ্যান্টিডোট দেওয়ার পরে সে 3 দিন সময় পাবে। এর মধ্যে প্রিন্স নিংকে বিয়ে না করলে জিয়ান ঔষধ না পেয়ে মারা যাবে। জিউ এবারও তার এমন সমস্যা করছে জন্য সে একটু বিরক্তই হয় আর সে অ্যান্টিডোট নিয়ে গিয়ে জিংকে খাইয়ে দেয়। তখন তার ভেতরে থেকে কিছুটা বিষ বেরিয়ে যায়। ডাক্তার তাকে চেক করে বলে যদি তাকে বাকি অর্ধেক অ্যান্টিডোট দেওয়া না হয় তাহলে সে 3 দিনের বেশি বাঁচবে না। এটা শুনে সে কষ্টে কান্না করে ফেলে। কিছুক্ষণ পরে প্রিন্স নিং এর একজন লোক এসে তাকে জানায় জিউ তাকে বিয়ে করতে রাজি হয়েছে। ইউআর এর প্ল্যান যে এভাবে কাজ করেছে এজন্য তো প্রিন্স নিং তার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। জিউ সেদিন প্রিন্স নিং এর কাছে আত্মসমর্পণ করে দেওয়ার জন্য চলে আসে। প্রিন্স নিং যখন তার সঙ্গে জোর জবরদস্তি করছিল তখনই সেখানে খবর আসে প্রিন্স নিং এর ওয়াইফ শহর থেকে এসেছে। এটা শুনে সে ইউআর কে বলে জিউ এর উপরে নজর রাখতে। 2 দিন পরে সে জিউকে নিজের কনকোবাইন বানাবে। এজন্য তাদের দুজনকে একটা রুমে আটকে দেওয়া হয়। ইউআর তাকে রুমে বন্ধ করতে পেরে তো অনেক বেশি খুশি হয়ে যায়। 2 দিন পরে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। প্রিন্স নিং তাকে বিয়ে করে, কিন্তু ঘোমটা উঠাতেই দেখতে পায় এটা তো ইউআর, এটা জিউ নয়। সে তখন প্রিন্স নিংকে আঘাত করে বলে আসলে শুরু থেকেই তারা 2 বোন একসঙ্গে কাজ করছিল তাকে ফাঁসানোর জন্য। এটা বলে যখন সে দৌড়ে বাহিরে আসে তখন গার্ডরা তাকে ঘিরে ফেলে। তখনই সেখানে জিং আর জিউ নিজেদের সৈনিকদেরকে নিয়ে চলে আসে। ততক্ষণে জিং এর কাছে সব প্রমাণ ছিল যে নিং কি কি অপরাধ করেছে। সে তাকে পাকড়াও করে ফেলে। প্রিন্স নিং তো এবার ধ্বংস হয়ে গিয়েছে। জিও এখন হেসে তার বোনের দিকে তাকায়। তখনই আমরা জানতে পারি যেদিন ইউআর এর জ্ঞান ফিরে এসেছিল সে তার বোনের সঙ্গে প্রথমে দেখা করতে গিয়েছিল আর তাকে জিজ্ঞাসা করেছিল গত জন্মে সে তাকে কেন বাঁচানোর চেষ্টা করেছিল। তখন জিও তাকে বলে আসলে সে তাকে নিজের বোনের মতোই মনে করে। যেহেতু তার বোন প্রথম থেকেই তার সঙ্গে শত্রুতা করেছিল এজন্য সে আর কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে তার সঙ্গে টক্কর দিয়েছে, কিন্তু আসলে সে তার বোনকে এতটাও ঘৃণা করে না। এসব কিছু জানার পরে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর সেও তার বোনের সঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে তারা 3 জন একসঙ্গে বসে সবকিছু প্ল্যান করেছিল। যদিও সে এবার ক্রাউন প্রিন্সের ওয়াইফ ছিল কিন্তু তারপরেও সে এটা ছাড় দেয়। সে তার বোনকে ক্রাউন প্রিন্সের সঙ্গে শুভকামনা জানায় আর তাকে দুলাভাই সম্বোধন করে। এর পরের সিনে আমরা দেখতে পাই ফাইনালি জিউয়ের আজকে বিয়ে হচ্ছিল। সে জিংকে বিয়ে করে আর আবারও ক্রাউন প্রিন্সেস হয়ে যায়। এইবার তাদের 2 বোনের মধ্যে আর কেউই মারা যায় না আর তাদের মধ্যে কোনো হিংসেও থাকে না। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।